এই যুদ্ধটাকে ইসরায়েল এবং আমেরিকা শেষ পর্যন্ত শিয়া সুন্নির যুদ্ধে রূপ দেয় কিনা। এখনকার সময়ে যুদ্ধ একটা ব্যবসা। লারিজানিকে হত্যা করেছে তাদেরকে চরম মূল্য দিতে হবে। পাকিস্তান, সৌদি আরব, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ ভার্সাস ইরান মোদী সরকারকে রীতিমতো গদি ছাড়ার মতো অবস্থা করে দিয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। ইরানের প্রধান যে নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানি, তার মৃত্যুর পর ইরান যেন এখন প্রচণ্ডভাবে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে এবং ইরানের বর্তমান যে সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি, তিনি বলেছেন যে যারা লারিজানিকে হত্যা করেছে তাদেরকে চরম মূল্য দিতে হবে। এবং এর প্রমাণও দেখা যাচ্ছে যে লারিজানির মৃত্যুর পর ইসরায়েলে ইরানের যে হামলা এবং আক্রমণ সেটি কয়েক গুণ বেড়েছে। নানা ধরনের ক্লাস্টার বোমা, মিসাইল থেকে শুরু করে ড্রোন হামলা, সবভাবেই কিন্তু একেবারে অল আউট হামলা শুরু করেছে ইরান ইসরায়েলের উপরে। এবং সেই হামলায় কিন্তু এরই মধ্যে ইসরায়েলের যেই প্রধান বিমানবন্দর প্রায় অচল হয়ে গেছে, মেট্রোতে হামলা হয়েছে, তাদের যে বিভিন্ন তেল ক্ষেত্র, গ্যাস ক্ষেত্র, সেগুলোতে হামলা হয়েছে। যদিও বিশ্ব গণমাধ্যমে এগুলোর খবর তেমনভাবে একটা আসছে না। শুরু থেকেই যুদ্ধে কী ক্ষয়ক্ষতি হচ্ছে ইসরায়েল, সেগুলোর খবর এক ধরনের চেপে যাচ্ছে এবং সেগুলো প্রকাশ করতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কিন্তু ইরান যে হামলা চালাচ্ছে সেগুলো ইসরায়েলের নানা রকমের পদক্ষেপ থেকে কিন্তু বোঝা যাচ্ছে। শুধু ইসরায়েলে নয়, এখন কিন্তু মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতেও ইরান তাদের হামলার পরিধি বাড়িয়েছে। এবং লারিজানির মৃত্যুর পর দেখা যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশের যেই তেল ক্ষেত্র, গ্যাস ক্ষেত্র, সেগুলোতেও কিন্তু হামলা চালানো হচ্ছে। এবং সৌদি আরবের তেল ক্ষেত্র জ্বলছে, সংযুক্ত আরব আমিরাতের তেল ক্ষেত্র জ্বলছে ইরানের হামলায়। এবং ইরান এই যে হামলা এই দেশগুলোর উপরে করছে, এর ফলে এখন কিন্তু নতুন করে একটা দুশ্চিন্তা মাথায় দানা বাঁধছে এইসব দেশগুলোতে, যে শেষ পর্যন্ত ইরান আর সৌদি আরব কিংবা ইরানের সাথে মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম দেশগুলোর যুদ্ধটা আবার বেঁধে যায় কিনা, সেই দুশ্চিন্তা কিন্তু এখন আসছে। এবং ইরানও বিষয়টা নিয়ে ভাবছে। এবং সৌদি আরবে আজকে এই বিষয়গুলোর কারণেই কিন্তু সৌদি আরবে আজকে যে আরব দেশগুলো এবং মুসলিম দেশগুলো, অন্তত 12টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা তারা বৈঠক করেছেন। আল জাজিরার খবরে যেটি বলা হচ্ছে যে এই বৈঠকে ইরানের যে এই দেশগুলোর উপরে যে হামলা, অর্থাৎ সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, এইসব দেশগুলোতে যে হামলা করা হয়েছে সেগুলোর তারা নিন্দা জানিয়েছেন এই পররাষ্ট্রমন্ত্রীরা। এবং তারা একটি কথা বলেছেন যে শুরু থেকে ইরানের উপরে যে ইসরায়েল আমেরিকা হামলা চালিয়েছে সেটির ব্যাপারে তারা এক ধরনের সহানুভূতিশীল ছিলেন তাদের প্রতি, ইরানের প্রতি। এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে বারবার করে সৌদি আরব বোঝানোর চেষ্টা করেছে যে এই মধ্যপ্রাচ্যে ইরানে যেন তারা যুদ্ধে না জড়ায় এবং ইরানের মাধ্যমে যেন মধ্যপ্রাচ্যকে যুদ্ধের মধ্যে না জড়ানো হয়। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সেই কথা শোনেনি, ইরানে হামলা চালিয়েছে এবং ইরানে এখন তাদের হামলার পরিধি বাড়ানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে প্রয়োজনে ইরানের সবশেষটুকু যা আছে সেগুলোও ধ্বংস করে দেওয়া হবে। এমন হুমকি যখন দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, তখন কিন্তু ইরান আবার নতুন করে তাদের যে হামলা সেগুলো চালিয়ে যাচ্ছে। এবং তাদের যে মিসাইল হামলা, সেই হামলার যে পরিধি সেটি কিন্তু কমছে না, বরং বাড়ছে। শুধু ইসরায়েলে নয়, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও কিন্তু এটি বাড়ছে। এখন এই যে অন্যান্য দেশে যে ইরানের এই হামলাগুলো বাড়ছে, এটির ফলে ওই দেশগুলোর সাথে ইরানের যে যতটুকুই সম্পর্ক ছিল 2022-23 সালে অনেক আলোচনার পর সৌদি আরব এবং ইরানের মধ্যে যে দীর্ঘ যুগের যেই দূরত্ব ছিল সেটি ঘুচিয়ে আনার জন্য, অর্থাৎ শিয়া সুন্নি যে একটা দূরত্ব দীর্ঘ যুগ ধরে ছিল, সেটিকে দূরত্ব ঘুচিয়ে আনার জন্য চায়না একটা উদ্যোগ নিয়েছিল এবং সেটি বেশ কার্যকর হয়েছিল। দুই দেশের মধ্যে আলোচনা হয়েছিল, কিছু চুক্তিও হয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে এসে যখন এই ইরান সৌদি আরবের বিভিন্ন জায়গায় যখন হামলা চালাচ্ছে, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে যখন হামলা চালাচ্ছে, তখন সেই দূরত্ব আবার বাড়ছে এবং নতুন করে আবার এই দুশ্চিন্তা মাথাচাড়া দিয়ে উঠছে যে এই যুদ্ধটাকে ইসরায়েল এবং আমেরিকা শেষ পর্যন্ত শিয়া সুন্নির যুদ্ধে রূপ দেয় কিনা, এই শঙ্কা বাড়ছে। যদিও এটি এখনও পর্যন্ত সেই জায়গায় যায়নি, কিন্তু এই যে আরব দেশগুলো এবং মুসলিম দেশগুলোর যে 12টি দেশ, তারা যে ইরানের প্রতি যেই উদ্বেগ এবং ঘৃণা প্রকাশ করলো বা নিন্দা জানালো, সেটি কিন্তু একটা মেসেজ দেয়। একই সাথে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী তিনিই বলেছেন যে
নিজেদেরকে রক্ষা করার অধিকার নিশ্চয়ই তাদের আছে, এবং সেখানে যদি সামরিক কোনো ব্যবস্থা নিতে হয় সেটিও তারা নেওয়ার অধিকার তাদের আছে। বিষয়টা আপনারা বোঝেন যে সৌদি আরব যখন এই কথা বলে তখন বুঝতে কিন্তু খুব বেশি বাকি থাকে না যে যুদ্ধটা হয়তো যে কোনো সময়ে ইরান ভার্সাস মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মধ্যে শুরু হয়ে যেতে পারে, এবং সেটি যদি হয় তাহলে কিন্তু এইটি শেষ পর্যন্ত শিয়া সুন্নি যুদ্ধে রূপ নেবে, এটি কিন্তু কল্পনা করাই যায়। কারণ এই জিনিসটাকে উস্কে দেওয়ার জন্য কিন্তু ইসরায়েল এবং আমেরিকা বরাবরই কিন্তু ওস্তাদ, এবং এটি কিন্তু তারা বরাবরই করে আসছে। এবং সেই পরিস্থিতিতে যদি যুদ্ধটাকে নিয়ে যেতে পারে যে মুসলিম দেশগুলো ভার্সাস ইরান যদি যুদ্ধটা লাগে, তাহলে ইসরায়েলের শক্তি ক্ষয় করতে হলো না, আমেরিকারও শক্তি ক্ষয় করতে হলো না, মুসলিম মারামারি করলো, যুদ্ধ লাগলো, তখন তারা দূরে বসে কিন্তু হাসতে পারলো। একই সাথে তারা আবার তাদের যে যুদ্ধাস্ত্র, সমরাস্ত্র, সামরিক সরঞ্জাম সেগুলো আবার এইসব দেশগুলোর কাছে বিক্রি করতে পারবে, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর কাছে। যুদ্ধ জিনিসটা কিন্তু এমনই, আমরা যত হালকাভাবে এটিকে ব্যবহার করি, যুদ্ধ আসলে বিজনেস। এখনকার সময়ে যুদ্ধ একটা ব্যবসা। ফলে ইরান ভার্সাস মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ বা সৌদি আরব যদি যুদ্ধে জড়ায়, সেটা কিন্তু অবাক হওয়ার কোনো কিছু থাকবে না। এরই মধ্যে দেখেছেন যে সৌদি আরব বলেছে যে সৌদি আরব যদি ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে যায় তাহলে কিন্তু তারা এই পাকিস্তানের হাত ধরতে পারে। কিভাবে? সৌদি আরবের একজন বিশ্লেষক, তিনি নিরাপত্তা বিশ্লেষক, তিনি একটি নিবন্ধে আজকে বলেছেন যে যদি সৌদি আরব কিন্তু নিরাপত্তার ক্ষেত্রে যদি যুদ্ধে জড়ায় তাহলে পাকিস্তানের হাত ধরতে পারে। ওই চুক্তির মাধ্যমে, যেই চুক্তিটি এই বছরখানেক আগে সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে হয়েছে, সেই চুক্তির অধীনে এমনকি পারমাণবিক সহযোগিতাও কিন্তু সৌদি আরব পাকিস্তানের কাছ থেকে নিতে পারে। বিনিময়ে পাকিস্তান হয়তো সৌদি আরব থেকে তেল, গ্যাস এগুলোর সুবিধা পাবে, তাদের যে জনশক্তি রপ্তানি সেটার সুবিধা পাবে। ফলে এই জায়গাতেও কিন্তু চলে আসতে পারে। আর এটি যদি হয় তাহলে দেখেন যুদ্ধের সমীকরণটা কোথায় গিয়ে দাঁড়াবে। পাকিস্তান, সৌদি আরব, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ ভার্সাস ইরান। ওই যে বলছিলাম যে শিয়া সুন্নি যুদ্ধের মধ্যেই কিন্তু এটিকে নিয়ে যাওয়ার একটা প্রবণতা এবং পরিকল্পনা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল করতে পারে। কিন্তু ইরান এই জায়গাতে বরাবরই বলে আসছে যে তারা যে কারণে এই সৌদি আরব এবং অন্যান্য দেশের যেই মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলো আছে, যেখানে তাদের বিনিয়োগ আছে, সেই সব জায়গাগুলোতে হিট করছে, সেই সব জায়গাগুলোতে আঘাত করছে। এবং এতে যদি সাধারণ কোনো মানুষের প্রাণহানি হয়, সাধারণ কোনো আবাসিক এলাকায় কোনো ক্ষয়ক্ষতি হয়, সেটার জন্য কিন্তু মাসুদ পেজেশকিয়ান, ইরানের প্রেসিডেন্ট, আগে কিন্তু ক্ষমা চেয়েছিলেন। এখন ইরান বলছে যে তারা এগুলোতে হামলা করছেন এই কারণে যে অনেক মার্কিন সৈন্য, অনেক মার্কিন কর্মকর্তা, তারা তাদের যে এখানে মধ্যপ্রাচ্যের যে ঘাঁটিগুলো আছে সেই ঘাঁটিগুলো থেকে তারা গিয়ে এখন আবাসিক এলাকায়, বিভিন্ন বড় বড় হোটেলে এবং ডিপ্লোম্যাটিক এরিয়াতে গিয়ে তারা আশ্রয় নিয়েছেন। এই খবর ইরানের কাছে আছে, সে কারণেই তারা ওই সব জায়গাগুলো টার্গেট করে হামলা চালাচ্ছে। এটি তারা চালাচ্ছে এই কারণে, তারা বলছে যে এটি তাদের অস্তিত্ব রক্ষার লড়াই। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তারা যুদ্ধ করতে যায়নি, ইসরায়েলের সাথে তারা যুদ্ধ করতে যায়নি। ইরান বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাদের উপরে এই যুদ্ধটা চাপিয়ে দিয়েছে। ফলে এটি তাদের অধিকারের মধ্যে পড়ে যে যেখানে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিনিয়োগ আছে, যেখানে তাদের মানুষজন আছে, সেখানে ইরান আক্রমণ করবে। এটি হচ্ছে তাদের ব্যাখ্যা। আর ইরান এদিকে যেটি আরও বলেছে যে এই যে হরমুজ প্রণালী, সেই হরমুজ প্রণালীটাকেও কিন্তু তারা একটা বড় অস্ত্র হিসাবে ব্যবহার করছে এবং তার ফলাফল কিন্তু তারা পাচ্ছে। হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে গোটা বিশ্বে তেল সরবরাহ, গ্যাস সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। ভারতে এরই মধ্যে এলএনজি ক্রাইসিস এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে সেটি কিন্তু মোদি সরকারকে রীতিমতো গদি ছাড়ার মতো অবস্থা করে দিয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে সাম্প্রতিক সময়ে মার্কিন অর্থমন্ত্রী তিনি বলছেন যে ইরানের যে নিষেধাজ্ঞা থাকা, ইরান থেকে আসা যেসব তেল যেগুলোর উপরে নিষেধাজ্ঞা আছে, সেই সব তেলগুলোকেও তারা বিশ্বের বিভিন্ন দেশে সরবরাহের জন্য ছাড় দিয়েছেন। তার মানে বোঝা যাচ্ছে যে হরমুজ প্রণালী বন্ধ থাকার যে অর্থনৈতিক প্রভাব সেটি বিশ্বের উপর পড়তে শুরু করেছে, এবং এই চাপ গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের উপর পড়ছে। এই চাপটাই কিন্তু ইরান প্রয়োগ করতে চাইছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের উপরে, এবং সেই চাপটা যদি তৈরি হয় তাহলে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এখান থেকে কিছুটা সরে আসতে পারে, যুদ্ধ থেকে সরে আসতে পারে, যেটি ইরানের আপাতত চাওয়া। যদিও ইরান কারো সাথেই যুদ্ধ বন্ধে কোনো আলোচনার জন্য এখনো পর্যন্ত প্রস্তুত নয়, তারপরেও ইরান কিন্তু এই চাপ প্রয়োগের মাধ্যমেই তাদের
যেই যুদ্ধের যে কৌশল সেটি এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছে। ফলে এই কৌশল কতদিন থাকে, আদৌ কোনো আলোচনা হয় কিনা, সমাধান আসে কিনা, চতুর্থ সপ্তাহে গিয়েও কিন্তু এই যুদ্ধের সেটি এখনও পর্যন্ত স্পষ্ট নয়। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।